আচ্ছা, প্রিয় বন্ধু আমরা কাকে বলবো? যে বন্ধু সময় আমাদের পাশে থাকে তাকে, নাকি যে বন্ধু অসময়ে হাত ছেড়ে যায়? হ্যাঁ, কি বলছেন? ঠিক বললাম না? ঠিক আছে, আপনার কথাটাই বলছি। স্বপ্নভঙ্গের মুহূর্তে যখন সারা পৃথিবী আপনার বিরোধিতা করতে শুরু করেছে, ঠিক সেই সময় যে আপনার পাশে থাকলো কিংবা আপনার হাতটা শক্ত করে ধরে রাখলো, সেই আপনার প্রকৃত বন্ধু। হ্যাঁ, সে হতেই পারে আপনার যথার্থ জীবনসঙ্গী। চলুন সেই মানুষটাকে ভুল বোঝার আগে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখক সপ্তর্ষি মাইতির কলমে ঝড় এলে তুই। আরে আরে, কি করছেন কি? এখন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্পগুলো আপনজনদের মধ্যে শেয়ার করে দিন। না হলে কিন্তু আমাদের গল্প শোনাতে একদমই মন চাইবে না। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প, ঝড় এলে তুই। বসন্ত বিকেলের গোধূলির শেষ আলোকছটায় লাল হয়ে আছে গোটা আকাশ। সারা দিনের ব্যস্ততা উত্তেজনা কাটিয়ে এখন সারা মেদিনীপুর শহর ধীরে ধীরে ঢলে পড়েছে সন্ধ্যার আলস্য ভরা আবরণে। শহরের মায়াবী গোলকধাঁধা থেকে হাফ ফেলে বাঁচতে মৃন্ময় আর তিতাস এসেছে রাঙামাটিতে। হ্যাঁ, রাঙামাটি শহর থেকে কিছুটা দূরে লাল মাটির একটা গ্রাম ঘেঁষা স্থান। এই জায়গায় এসে দাঁড়ালে অদ্ভুত একটা মেঠো সুর যেন ভেসে আসে কানে, আর সেই সুরই নতুন কোনো জীবনী শক্তি প্রদান করে মানুষকে। তাই তো সময় কাটাতে তিতাস মৃন্ময়কে নিয়ে আসে এই রাঙামাটিতে। বসন্তের এই সময়টায় রাঙামাটিতে বসেছে সাঁওতালি নাচ গানের আসর। ভাবুন তো, এইরকম একটা জায়গায় তো খোঁজে লোকে। শুধু যে জীবনী শক্তি লাভের আশায় তা নয়, প্রেম করতেও অনেকেই আসে এখানে। সারা দিনের উষ্ণতা কমিয়ে যখন বিকেলের স্নিগ্ধ পরশ নেমে আসে রাঙামাটির লাল অনুর্বর জমিতে, তখনই বাতাসে জানান দেয় সাঁওতালি মেয়েদের গানের সুর, আর সেই সুরের সুর মেলায় বাঁশের বাঁশি। নিচ দিয়ে বইতে থাকা কংসাবতীটা তখন থমকে গিয়েও থমকে যায় না। প্রেমের জ্বলন্ত সুর যেন নীরব হয়ে যায় এখানে এলে। একটা উঁচু টিলার ওপর পাশাপাশি বসে আছে ওরা। দক্ষিণের মিষ্টি একটা হাওয়ার ঝোঁক এসে তিতাসের কানের পেছনে গুজে রাখা চুলগুলোকে তার মুখে এনে ফেলল। মৃন্ময় তিতাসের মুখের ওপর পড়া সেই চুলগুলোকে আবার কানের পেছনে গুঁজে দিল। এটা কি হলো? আমার মুখে যে চুলগুলো এসে পড়লো, তোমার বুঝি দেখতে ভালো লাগলো না? হাওয়ায় যখন তোর চুলগুলো দোল খাচ্ছিল, আমার বড় ভালো লাগছিল। মনে হচ্ছিল 8 বছর আগের সরস্বতী পুজোয় কলেজ স্কোয়ারে প্রথম দেখা তিতাসকে আবার দেখছি। তোর মুখের ওপর যখন তোর চুলগুলো সেই দিনও এসে পড়েছিল, আর তুই যতবার হাত দিয়ে সরাচ্ছিলি, ততবার আমি ক্রাশ খাচ্ছিলাম তোর ওপর। তাহলে আজকে সরালে কেন? বারে, তোকে যে এত সুন্দর লাগছিল, এত ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ নজরে পড়ে গেলে তার দায় কে নেবে? বাবা, আমার প্রতি এত পসেসিভ না হয়ে নিজের প্রতি হও, বুঝলে? কেরিয়ার না তৈরি করলে কোনো মেয়েই পাত্তা দেবে না। আমার শুধু তোর পাত্তা চাই, কারণ তুই তো আমার পেঁচা রে। তুই পেঁচি। যা, আবার আমাকে পেঁচি বললে তো? যাও, পাত্তাই দেব না। আজকে তোকে বড্ড সুন্দর লাগছে রে তিতাস। এই বিকেলের মিষ্টি আলোয় তোকে বড্ড মানিয়েছে। মনে হচ্ছে জীবনানন্দ দাশ এই রূপ দেখেই যেন বারবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়।
আচ্ছা, এখন তেল দেওয়া হচ্ছে। বুঝি বুঝি, সব বুঝি। হেই, এবার চলো, বাড়ি যেতে হবে তো। তোমাকে তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যেতে হবে, নইলে কাকু কাকিমা হয়তো এবার বুঝেই যাবে যে তুমি কোচিংয়ে যাওয়ার নাম করে আমার সাথে দেখা করতে এসেছো। তুইও তো বাড়ি থেকে মিথ্যে বলে এসেছিস। সে আমি ঠিক ম্যানেজ দিয়ে দেব। আমি তোমাকে কত করে বোঝাই যে এরকম মিথ্যে বলে এসো না। আমরা তো রোজ রাতে কথা বলি, বলো। তোকে না দেখলে যে আমি মনে জোর পাই না। আমাকে বিশ্বাস করো তো? নিজের চেয়েও বেশি। ব্যাস, তাহলে মনের গভীরে গিয়ে আমাকে খোঁজো, ঠিক দেখতে পাবে আমি তোমার সাথে সব সময় আছি। যাগে, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। তিতাস, যদি আমার চাকরি না হয় তবুও তুই আমার পাশে থাকবি তো? তোমার মনে আছে আজকে সেই দিন, যেদিন এই লাল মাটির বুকের উপর মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম, আজও দিচ্ছি। এই পৃথিবীর ৩৩ কোটি মানুষ যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি তোমার ভাগ্য হার স্বীকার করে তোমার কাছে, আমি স্বীকার করব না। তোমার ভাগ্যের বিরুদ্ধে গিয়েও তোমার পাশে দাঁড়াবো। তুমি যেমন আমার সব না পাওয়ার পাওয়া, তেমন আমি তোমার লড়াইয়ের শক্তি, বুঝলে? পাশে থাকবো। এই বিকেলকে সাক্ষী রেখে বলছি, সারা জীবন সাথে থাকবো তোমার, সারাটা জীবন। তিতাস পেছনে ঘুরে যেতে যাবে, এই সময় মৃন্ময় তিতাসের হাত টেনে নিজের বুকে রাখল। মৃন্ময় আর তিতাস বর্তমান সমাজের কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ওরা। জানেন তো, ওরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু চিরাচরিত বাস্তব কি ওদের এক থাকতে দেবে? সময়ের ঝড়ের দাপটের কাছে ভেঙে যাবে না তো ওদের এই ভালোবাসার ঘর? সে কথা শুধু সময়ই বলতে পারবে, তাই না? ছোট বাজারে মৃন্ময়দের দোতলা বাড়িটায় তখন সন্ধ্যার শাঁখে ফু দিচ্ছেন মৃন্ময়ের মা নিবেদিতা দেবী। তখনই দরজায় কড়া নেড়ে উপস্থিত হলেন শুভঙ্কর বাবু। আসবো বৌদি? আরে দাদা, আপনি আসুন আসুন, এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো আপনার? কি যে বলেন বৌদি, সময় ভালো বলেই না আপনাদের ঘরে এলাম, তাই না? তা বৌদি, শ্রীমন্ত দাকে তো দেখতে, আরে এই তো চলে এসেছেন। দাদা, একটা সুখবর নিয়ে এলাম, বুঝলেন তো? সুখবর কি আর খালি মুখে হয়? এক কাপ চা কিন্তু আজ খেতেই হবে। আহা, সেসব হবে, আগে বৌদি এটা রাখুন দেখি। এই এই নিন। আহা দাদা, এইসবের আবার কি দরকার ছিল? ছেলের খবর দিতে এলাম আর মিষ্টি আনবো না, তা কখনো হয়? দাদা, ফাইনালি আমার ছেলের চাকরিটা কিন্তু হয়েই গেল। আইটি সেক্টরে জব পেয়েছে, তাও আবার ডিরেক্টরের পোস্টে। প্রথম 30,000 দেবে, তারপর ধীরে ধীরে বাড়বে। বাহ বাহ, খুব ভালো খবর, শুনে খুব ভালো লাগলো শুভঙ্কর দা। ওই আর কি। আসলে দাদা, আপনার কাছে আসার কারণটা হলো, কাল বাদ পরশু তো দোল, ওর মায়ের মানত ছিল একটা পুজো দেবে। দাদা একটা ছোট্ট দেখে সুন্দর করে রাধাকৃষ্ণের মূর্তি বানিয়ে দেবেন তো? আর হ্যাঁ, আপনাদের সবাইয়ের কিন্তু নেমন্তন্ন রইল, যদিও ওর বন্ধু বান্ধবরা, মানে আপনার ছেলেকে কিন্তু অবশ্যই যেতে হবে, বুঝলেন কি না? আমার ছেলে মানে কৃষাণ কিন্তু আপনার ছেলের কথা প্রায়ই বলে, আর বলবে নাই বা কেন? সেই স্কুলের বন্ধু দুজনে। ও হো হো, আরে দাদা, আপনার ছেলেকে রাঙামাটির রাস্তায় দেখলাম বলে মনে হলো। সে যাই হোক, ও নিশ্চয়ই এখন পড়ছে, তাই না? হ্যাঁ, মানে ওই আর কি, চেষ্টা করছে পড়ে একটা চাকরি পাওয়ার। মশাই, এ বাজারে চেষ্টার সাথে সাথে কিছু করতেও তো হবে।
তা না হলে আর কতদিন বাবার পয়সায়, মানে আপনাদেরও তো বয়স হচ্ছে, তাই না? আসলে দাদা কি বলুন তো, সত্যি বলতে ও আমাদের জন্য না, আমরাই ওর জন্য আছি। তাছাড়া আমাদের ওকে দেখতে হবে, সেটা ওকে না বলে দিলেও ও আমাদের দেখবে। আর চাকরি যে সবাইকে করতেই হবে তার তো কোনো মানে নেই। সৎভাবে যা করবে তাই দিয়েই আমাদের ভাত জুটবে। এ কি দাদা, আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। না বৌদি, আজ আমি উঠি, বুঝলেন? চলি চলি। শুভঙ্করবাবু চলে যাওয়ার কিছু সেকেন্ড পরে ঘরে ঢুকলো মৃন্ময়। কিরে, এত দেরি হলো যে আসতে? তোদের স্যারের ওখানে তো 5:30টায় ছুটি হয়। বাবা, সাইকেলের চেনটা পড়ে গেছিল রাস্তায়। তাই? কোথায়? হাতে কালি লেগে নেই তো? তুমি তো আমাকে জেরা করছো বাবা। আহ বুকাই, চুপ কর। হাত পাটা ধুয়ে নে তো, তোর চা গরম করে দিচ্ছি, খেয়ে নে। ছোটবেলা থেকে কিসের খামতি রেখেছি আমি তোর বুকাই? দামি দামি পোশাক দিয়েছি, দামি কোচিং দিয়েছি, দামি দামি খাবার, দামি ফলমূল খাইয়ে বড় করেছি তোকে। আজকে এই দিনটা দেখার জন্য যে আমার ছেলে পড়তে যাওয়ার নাম করে অন্য জায়গায় ফুর্তি করতে যায়। বাইরের একটা লোক ঘর বয়ে এসে বলে গেল, আপনার ছেলেকে ওখানে দেখা গেছে, এখানে দেখা গেছে। কেন বল, উত্তর দে। মাস মাইনেটা তো আমাকেই দিতে হয়, তাই না? সারাদিন মুখ দিয়ে রক্ত উঠিয়ে টাকা আয় করতে হয়, বুঝলে? আর আর সেই টাকায় তোমার ছেলে দেখো দেখো আবার হয়তো বাইরের ওই মেয়েটার সাথে গিয়েছিল ফুর্তি করতে। কি সব উল্টো পাল্টা বলে যাচ্ছ? এখানে আবার তিতাস এলো কোথা থেকে? তোমার ছেলেকেই জিজ্ঞেস করো। এই কদিন আগেই এত নাটক হলো, তবু শিক্ষা হলো না তোমার ছেলের। কেরিয়ার বিসর্জন দিয়ে সেই আবার আবার মিশছে ওই মেয়ের সাথে। অবশ্য মেয়ে মানুষ জীবনে থাকলে কি আর উন্নতি হয়? ছোটবেলা থেকে তুমি আমার বন্ধু ছিলে। পুজোয় যে একটা দুর্গা ঠাকুর বিক্রি হতো, সেই টাকা দিয়ে তুমি আমার জন্য জামা আর ক্যাপ গান আনতে বলে আমি তোমাকে আমার সুপার হিরো বলতাম। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে তুমি কেমন বদলে গেলে বাবা। এখন আমার কোনো কথাই তোমার পছন্দ হয় না। বাইরের লোক এখন তোমার আপনজন, তাই না? কারণ তুমি তো ওদের কথা শুনেই আমাকে বিচার করো, তাই না? আগের সপ্তাহ থেকে যে তোমার ডায়ালিসিস চলছে সেটাও তুমি আমায় জানাওনি, মায়ের কাছ থেকে আমায় শুনতে হয়েছে। নেহাত আমি পড়তে চলে গেছিলাম তাই বলে আমাকে জানাবে না? আসার সময় দেখলাম শুভঙ্কর কাকু বেরোলো আমাদের বাড়ি থেকে। উনি নিশ্চয়ই তোমাদের আবার উস্কেছে। বাবা, তুমি জানতে চাইছিলে না আমি রাঙামাটি গেছিলাম কি না? হ্যাঁ গেছিলাম, তবে সেটা পড়ার পর। আমার কোচিংয়ে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তাই আমি তিতাসের সাথে গেছিলাম। আমি ওকে ভালোবাসি বাবা, ও আমার জীবনের লক্ষ্মী। ও যতদিন আমার সাথে থাকবে হাজার নেগেটিভিটিও আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে মৃন্ময় মুখ নিচু করে ঝাপসা চোখে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। রাত তখন 10টা। অশান্তির পরিবেশ কিছুটা হলেও শান্ত হয়েছে, কিন্তু রাতের খাবার গলা দিয়ে নামেনি কারোরই। শ্রীমন্তবাবু ঘরের আলো নিভিয়ে ঘর অন্ধকার করে খাটের উপর হেলান দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর নিবেদিতা দেবী ঘরে ঢুকে আলো জ্বালাবার উপক্রম করে শ্রীমন্তবাবু বলেন আলো না জ্বালাতে। তিনি বরাবরই মাথা গরম মানুষ। 1 বছর আগের একটা অপমান ক্ষত হয়ে আছে তার মনে। সম্মানকে বড্ড দাম দেন তিনি। ছেলের ভালোবাসাকে এই সম্মানের ভয়েই স্বীকার করতে নারাজ তিনি। নিবেদিতা দেবী বোঝাতে লাগলেন তাকে। নিবেদিতা দেবীর কথায় তিতাসের মধ্যে খারাপ কিছু তিনি দেখেননি। সে তাদের বুকাইকে বোঝে, জানি ওকে ওর ভবিষ্যতের জন্য উৎসাহিত করে। আমাদের এই সমাজে সন্তান যখন তার জীবনের চরমতম লড়াইয়েও হেরে যায়, একমাত্র মাই কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে সন্তানের পাশে দাঁড়ায়। আচ্ছা, আপনারাই বলুন তো, ছেলের যদি চাকরি না হয়, বাবার কি তাকে গিয়ে বোঝানো কিংবা ভরসা দেওয়া উচিত নয়? বাবার হয়ে তার কি সেই কর্তব্য বর্তায় না? যাই হোক,
সে রাতের মতো কারো গলাতেই আর খাবার নামল না। নিবেদিতা দেবী তাদের ঘর থেকে বেরিয়ে বুকাইয়ের ঘরে গেলেন। ভেজানো দরজাটা ঠেলে দেখলেন মৃদু আলোয় ভরে আছে তার বুকাইয়ের ঘর। আর সেই ক্লান্ত ম্লান আলোয় একাকী জানলার ধারে তার বুকাই হেলান দিয়ে বসে আছে। ক্ষণিক সময়ের জন্য তার এই উপলব্ধি হলো যে তাদের আদরের বুকাই এই আলো আধারী জীবনের গল্পে পরাজিত সেনার মতো গুটিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি এগিয়ে গিয়ে তার বুকাইয়ের মাথায় স্নেহের পরশ বোলাতে লাগলেন। কিরে বাবা, এখনো ঘুমোসনি? ঘুম আসছিল না মা। পরশু আমার চাকরির পরীক্ষার ফলাফলের লিস্ট বেরোবে। এবারে আমি যদি হেরে যাই তাহলে তো সব শেষ হয়ে যাবে। আমি 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 সব হারাবো মা। আমার স্বপ্ন, আমার শখ, এমনকি এমনকি আমি আমি যে তিতাসকেও হারিয়ে ফেলবো। বুকাই, বাবা আমার এসব বলতে নেই। কিচ্ছু হারাবি না তুই। তোর মায়ের বিশ্বাস, আস্থা সব জড়িয়ে আছে তোর সাথে। তুই দেখিস, কিচ্ছু হবে না তোর। আর তাছাড়া কাল তো দোল, পরশুর কথা পরশু ভাবা যাবে। এখন এসব নিয়ে এত চিন্তা করিস না তো বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা হ্যাঁ রে, তিতাসকে ফোন করেছিলি? না, করা হয়নি। সত্যি তুই আর মানুষ হলি না। গার্লফ্রেন্ডের সাথে কথা বলবি, সেটাও নাকি মাকে খেয়াল করে দিতে হচ্ছে। সত্যি, নে নে কথা বলে নে। আমি শুতে চললাম। কথা বলে কিন্তু শুয়ে পড়বি, কেমন? বেশি রাত্তির করিস না। ওর সাথে কথা বলে দেখিস তোর মন একদম ভালো হয়ে গেছে। মায়ের কথা মতো মৃন্ময় তার ফোনটা নিয়ে চলে গেল খোলা ছাদে। মৃদু দক্ষিণা হাওয়ায় শিরশিরিয়ে খেলে গেল মৃন্ময়ের শরীরে। তিতাসের নাম্বারে ডায়াল করলো সে। ওপার থেকে উত্তর এলো। আমার কথা এতক্ষণ পরে মনে পড়ল তোমার? আমার চিন্তা হয় না বুঝি? বাড়ি ফিরে একবার জানালেও না। কি গো, চুপ করে আছো যে? কাকু নিশ্চয়ই কিছু বলেছে, তাই না? ওই আর কি, সে একই জিনিস। আমার ভালো লাগছে না তিতাস। আমার কাছে বছর বছর পরীক্ষা দেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই। এ নিয়ে 3 বার পরীক্ষা দিলাম, একবারও পাশ করতে পারলাম না। মাঝে মাঝে তো মনে হয় বাবার কথাগুলোই ঠিক। বাবার সাথে ঠাকুর দোকানে বসলেই হতো। আমার দ্বারা কি কিচ্ছু হবে না? কে বলেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না? আচ্ছা, তুমি ভুলে গেলে কলেজের ওয়াল ম্যাগাজিনে তুমি প্রতি বছর কবিতা লিখতে? তোমার কবিতা লেখার হাত কত ভালো ছিল। ছিল কেন বলছি, এখনো আছে। তবে চাপা পড়ে গেছে সময়ের মাটির নিচে। মৃন্ময়, তখনকার কথাগুলো মনে পড়ে তোমার? আমাদের সোনার দিনগুলো, আমাদের কলেজ লাইফ। তোমার আমার চোখে তখন এক রাশ আশা ছিল, একসাথে হাতে হাত রেখে বাঁচার। বর্ষার এক বিকেলে কংসাবতীর তীরে তোর হাতে হাত রেখে আমি বলেছিলাম, যতই ঝড় আসুক আমি আর তুই সব সময় একসাথে থাকবো। কোনো ঝড়ের দাপট আলগা করতে পারবে না আমাদের ভালোবাসাকে। আমরা স্রোতের বিপরীতে ভেসে চলেছি। আমাদের নৌকো আমরা আগলে রাখবো। কি, তাই তো? এই কথাগুলো তুমি সেদিন আমায় বলেছিলে। আজ তুমি নিজেই ভেঙে পড়ছো। ভুলে গেলে আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করতে হবে না বলো? তার জন্য তোমাকে এই পরীক্ষায় পাশ করতেই হবে। অন্তত অন্তত আমাদের একসাথে দেখা স্বপ্নটার কথা ভেবে। আমার বড্ড ভয় লাগছে তিতাস। আমি আমি এক এক করে সব হারিয়ে ফেলছি। আমি যদি কোনোদিন তোকে হারিয়ে ফেলি, আমি 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 বাঁচবো না তিতাস। আমি 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 মরে যাব। একদম চুপ। কি সব বলে যাচ্ছ? এই কথাগুলো আমার মৃন্ময়ের কথা নয়, হতেই পারে না। তুমি পারবে, দেখবে। তুমি এইবারেই পাশ হয়ে গেছো। তুমি তো বলেছিলে তোমার ভালো পরীক্ষা হয়েছিল, তাই না? আমার বিশ্বাস তুমি এইবার ঠিক পারবে। তখন সববার মুখ বন্ধ হয়ে যাবে, দেখো তুমি। তখন আর তোমার আমার কাছে আসতে কোনো বাধাই থাকবে না। তিতাস,
তুই না আমার কাছে এই শহরের রাতের খোলা আকাশের মতো। এক রাশ মন খারাপ নিয়ে এই তারায় ছেয়ে থাকা আকাশের নিচে এসে দাঁড়ালে বিশ্বাস কর অদ্ভুত একটা সান্ত্বনা পাই। আমিও তোমার মতো খোলা ছাদে এসেই দাঁড়িয়ে আছি। সত্যি প্রথম থেকেই না রাতের আকাশটা আমার বড্ড প্রিয়, জানো মৃন্ময়। আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে তো, কোটি কোটি আলোকবর্ষ দূরের তারাগুলোর মতো। থাকবে। রাতের এই মায়াবী আকাশ সাক্ষী আছে আমাদের স্বপ্নগুলোর। বাই দ্য ওয়ে, তুমি যাচ্ছ তো কাল? আমি কিন্তু যাবই। ইচ্ছা না থাকলেও উপায় আছে। আমার ওখানে যেতে একদম ভালো লাগে না। নেহা, তুই বললি তাই যাওয়া। আর ওখানে তো তোর বাবাও যাবে। আরে বাবা তো লেট করে যাবে। এই শোনো না, বলছি কংসাবতীর তীরে যাবে তো কাল? যেমন করে প্রতি বছর আমরা দোলের দিন বেলা করে ওখানে যেতাম, প্রতি বছরের মতো আমি কালও তোমার হাত দিয়ে প্রথম রং ছোঁয়াবো। শোনো না, তুমি অত চাপ নিও না। বাবা কৃষ্ণানদের ঘরে পৌঁছানোর আগেই আমরা চলে আসব। কৃষাণদের বাড়িতে যেতে একেবারেই মন চায় না মৃন্ময়। ওখানে গেলেই সবাই কৃষাণের সাথে ওর তুলনা করতে শুরু করে দেবে। বিশেষ করে শুভঙ্কর বাবু, মানে কৃষাণের বাবা। তার উপর এখন আবার চাকরি পেয়েছে, এবার তো কথা বলাটা ম্যান্ডেটারি। কিন্তু অগত্যা সামাজিক সম্মান রক্ষার ব্যাপার বলে কথা। কাল যে তার কপালে কি নতুন নাটক অপেক্ষা করছে সেটাই লক্ষণীয়। এসব ভাবতে ভাবতেই সারা হলো মৃন্ময়। রাতের তরি বেয়ে চাঁদ মামা ডুব দিয়ে ভোরের আকাশ ছেয়ে উদীয়মান হলো সূর্যি মামা। আজ দোল। আজকের দিনটা মৃন্ময়ের কাছে খুব স্পেশাল। তবে আজকের দিনে যখন সারা বাঙালি পাড়ার মোড়ে আবির উড়িয়ে ও দোলের চিরাচরিত গান ফাগুন হাওয়ায় হাওয়ায় গেয়ে বসন্ত উৎসবে মত্ত হয়ে ওঠে, তখন চাতকের মতো ঘরের দৌড় দিয়ে অপেক্ষা করতে থাকে মৃন্ময়। কখন তিতাস ওর ঘরে এসে ওর কপালে একটু আবির ছুঁয়ে দেবে। কিন্তু বিগত 1 বছর দোলের দিনটায় মৃন্ময়ের ঘরের দৌড় দুপুর পর্যন্ত আর খোলে না। কখন বিকেল হবে আর সে দৌড়ে তিতাসের সাথে লুকিয়ে দেখা করতে যাবে কংসাবতীর তীরে, সেই অপেক্ষায় সময় বয়ে যেতে থাকে। এই সময়টাতেই ওদের বসন্ত মিশে যায় প্রেমের আবিরের সাথে। তবে এই বছরটা একটু ব্যতিক্রম। কৃষাণদের বাড়িতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দোল উৎসব। কৃষাণ ও তার বন্ধুরা বাইরের উঠোনে দোল খেলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগেই তিতাস শেষে অনুষ্ঠানে যোগ দিল, আর সেটা নেহাতি নাম মাত্র। ক্রমে সে অস্থির হচ্ছে মৃন্ময়কে না দেখতে পেয়ে। মৃন্ময় না এলে তার কাছে আজকের দিনটাই যে বৃথা। তবে তিতাসের এই চাঞ্চলতা ক্রমেই লক্ষ্য করে যাচ্ছিল কৃষাণ। এদিকে সবাই দোল খেলায় মত্ত। হলুদ সবুজ নানা আবিরের নেশায় মেতেছে আজ সবাই। তবে তিতাসের কোমল রাঙা মুখটায় লেগে নেই রং। তা দেখে সবাই অবাক হয়। আবার কেউ তাকে রং দিতে এলেও না বলে নিজেকে সরিয়ে নিচ্ছে সবার থেকে, যেন অন্য এক আবিরের ছোঁয়ার জন্য অপেক্ষমান সে। নিচে নেটওয়ার্ক খুবই খারাপ, তাই সে ফোনটা নিয়ে কৃষাণদের খোলা ছাদে উঠে গেল। ভাই কিষান, সুযোগটা হেব্বি আছে বস। একা ছাদে গেছে তোমার নায়িকা। যা গিয়ে একটু আদর করে আবির মাখিয়ে প্রেম নিবেদনটা সেরে ফেলতো। তোর মাথাটা কি একেবারেই গেছে সমীর? মানলাম কৃষাণ তিতাসকে স্কুল থেকেই ভালোবাসে, কিন্তু তিতাস আর মৃন্ময় তো রিলেশনে আছে, ওকে অ্যাকসেপ্ট করবে কেন? আচ্ছা করবে না কেন? মানলাম 2 দিন আগে আমার কাজ ছিল না, এখন আমার ভালো চাকরি আছে গুরু। আমার কাছে আসতে বাধ্য, আজ নয়তো কাল। কি বলতো বস, মেয়েরা যতই ভালোবাসার নামে শুকনো সতীত্ব দেখাক না কেন, দিনের শেষে কিন্তু মোটা অঙ্কের টাকাওয়ালা ছেলের সাথেই ঘর করবে। টাকার কদরই আলাদা বস। হাতে এক মুঠো আবির নিয়ে বুক ফুলিয়ে কৃষাণ গেল ওদের ছাদে। গিয়ে দেখে তিতাস কন্টিনিউয়াসলি ফোনে ব্যস্ত। দোলের দিন এত শুকনো কেন তিতাস? এই নে। কৃষাণ তার মুঠোর আবির তিতাসকে দিতে যাওয়ার সময় তিতাস তার হাত চেপে ধরে।
আমি ঠাকুরকে রং না দিয়ে দোল খেলি না রে, সরি। তিতাস, একটা কথা বলবো? উইল ইউ ম্যারি মি? অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকেই তোকে মানে বুঝতেই তো পারছিস। আর এখন তো আমার চাকরিও হয়ে গেছে, সো এবার নিশ্চয়ই আমি পারফেক্ট বর ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো সাহস আসে কোত্থেকে রে ভাই? ডাইরেক্ট বিয়ে? চাকরি পেয়েছিস, ব্রহ্মাস্ত্র পেয়ে যাসনি, বুঝলি? সো প্লিজ কিপ ইয়োর সেলফ ইন ইয়োর লিমিট, ওকে? তোরও এত প্রেম আসে কোত্থেকে মৃন্ময়ের প্রতি? মন থেকে, যা নেই তোর মধ্যে, বুঝলি? তা না হলে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে নিজের বীরত্ব জাহির করতিস না। ভালোবাসার কথা বলতে হয় নমনীয়ভাবে, অহং দেখিয়ে নয়। এক্সকিউজ মি। কৃষাণের মুখের ওপর উচিত জবাব দিয়ে নিচে নেমে এলো তিতাস। এসে দেখে মৃন্ময় ও তার মা বাবা চলে এসেছে। শুভঙ্করবাবু মানে কৃষাণের বাবা ওদিকে অতিথি আপ্যায়নে ব্যস্ত। আরে দাদা, আসুন আসুন, এসো মৃন্ময় এসো। দাদা, তাহলে কাল আপনাদের বাড়িতে নেমন্তন্নের পালা, তাই তো? মৃন্ময়, হবে তো কাল? মৃন্ময়ের বুঝতে বাকি নেই যে কাকু কথাগুলো একটু টিটকিরির টোনেই বললেন, আর বললেন আগামীকাল তার চাকরির পরীক্ষার ফলাফলের কারণে। অগত্যা এসব শুনতে যে হবেই সে জানত, তাই আর পাত্তা দিল না। মৃদু একটা হাসির মোড়কে ঢেকে দিল নিজের মুখ। সময় যে তারও আসবে। এদিকে তিতাস ছটফট করছে মৃন্ময়কে একটু একা করে পাওয়ার জন্য। মৃন্ময়ও তাই চায়। তাই সে তার ফোন থেকে তিতাসকে টেক্সট করে দিয়ে বলল যে আর মিনিট 10 পরে সে যেন বাইরে বেরিয়ে আসে। যেমন কথা তেমন কাজ। দোলের দিনটাকে উদযাপন করার জন্য তিতাস মৃন্ময়ের ডাকে সাড়া দিল। সবাই যখন এদিকে পূর্ণিমার রাধাকৃষ্ণের পুজোয় মত্ত, সেই সুযোগে কাজে লাগিয়ে তিতাস বেরিয়ে গেল কৃষ্ণদের বাড়ি থেকে। সাইকেল নিয়ে মৃন্ময় অপেক্ষা করছিল বাইরে, কিন্তু এই পুরো ঘটনাটায় একটা জিনিস হয়তো বাঁধ সাজল। তিতাসের এই যে সবাইকে আড়াল করে মৃন্ময়ের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পুরো ব্যাপারটা কৃষাণ বারান্দা থেকে দেখল। সে সেই সময় বারান্দায় বসে ফোন ঘাঁটছিল। একই প্রেমের প্রত্যাখ্যান কৃষাণের মনে কাঁটার মতো বিধে আছে। তার দোলের দিনটা যেন প্রত্যাখ্যানের বিষণ্ণতায় ভরে আছে। এই বিষণ্ণতার একটা চরম বদলা হিসেবে ওদের লুকিয়ে দেখা করাটাই অস্ত্র হয়ে উঠবে কি কৃষ্ণের কাছে? সেটাই এবার দেখার। তবে এদিকে সবার চোখে বালি দিয়ে মৃন্ময় আর তিতাস সাইকেলে বসে ছুটে চলল তাদের ভালোবাসা উদযাপনের সেই গোপন স্থানে। শহরের বাতাসে যখন হাজার ভালোবাসার আবিরে উঠছে, প্রেমের মিষ্টি ছোঁয়ায় তিতাস স্পর্শ করল মৃন্ময়ের কাঁধ, যেটা তার হাজার ভরসার ক্ষেত্র। রঙিন আবিরের সমারোহ ঠেলে ওরা এগিয়ে চলেছে ওদের ভালো লাগার কংসাবতীর তীরে। বেলা পড়ে আসছে, মাঝ আকাশে উঠেছে সূর্য, কিন্তু বসন্তের নমনীয়তা ছড়িয়ে আছে বাতাসে। ফাঁকা কংসাবতীর তীর খিলখিল করে সূর্যের কিরণে চমকে উঠল। নদীর ধারে দাঁড়িয়ে থাকা পলাশ গাছটা বসন্তের নিমন্ত্রণের চিঠি পেয়ে গাছের তলা ভরিয়ে দিয়েছে পলাশের আসরে। মৃদু সুরে বইতে থাকা দক্ষিণের নরম হাওয়াটায় প্রেমের উষ্ণতাকে গেছে ছাপিয়ে। মুখোমুখি দাঁড়িয়ে আছে ওরা। তিতাসের সাদা ওড়নাটা দোল খাচ্ছে হাওয়ায়। মৃন্ময় পলাশ গাছের তলা থেকে একটা পলাশ কুড়িয়ে গুজে দিল তিতাসের খোলা চুলে। আজ মৃন্ময়ের চোখ আটকে গেছে তিতাসের চোখে। আমার পেঁচিটাকে আজ দোলের দিন এত সুন্দরী লাগছে। পকেট থেকে একটু লাল আবির বের করে তিতাসের কপালে ও গালে লাগিয়ে দিল মৃন্ময়। তিতাস, আমার তিতাস, আমার বসন্তের রায় কিশোরী। লজ্জায় রাঙা হয়ে গেল তিতাসের মুখ। প্রেমের পরশ পেয়ে তিতাস জড়িয়ে ধরল মৃন্ময়কে। তার সাদা রঙের কুর্তার বুকের কাছটার দুটো বোতাম খুলে তিতাস তার গালের আবির ঘষে দিল মৃন্ময়ের বুকে। তিতাসকে ভালোবাসার আঙিনায় জাপটে জড়িয়ে ধরল সে। মৃন্ময়ের বুকে মুখ গুঁজে
তার শরীরের ঘ্রাণ নিতে লাগলো তিতাস। আমি তোমার সাথে মিশে যেতে চাই মৃন্ময়। গ্রীষ্মের উত্তাপ আজ তোমার শরীর জুড়ে ছেড়ে গেছে। তোমার ঘামের গন্ধটা আমার বড্ড ভাল লাগছে গো। আমাকে ছেড়ে যাবে না তো বলো? প্রেমিকার মুখটা নিজের ঠোঁটের কাছে এনে তিতাসের কপালে প্রেমের চুম্বন এঁকে দিল মৃন্ময়। শিরশিরিয়ে উঠল তিতাসের সারা শরীরটা। তুই সারা জীবন আমার থাকবি, আমার পেঁচি হয়ে, আমার সৌভাগ্য হয়ে। ফাগুনের রং লেগেছে ওদের প্রেমে। তারই সাক্ষী নদীর এই তীর। কুলকুল জলে বয়ে চলেছে সময়, কিন্তু থমকে গেছে ওরা। আলস্যের বেলা ঘিরে আছে ওদের। ওরা পাশাপাশি বসে আছে গাছের তলায়। মৃন্ময়ের কাঁধে মাথা রেখে তিতাস বুনছে ওদের ভবিষ্যতের স্বপ্নের ঘর। মৃন্ময়, এই মৃন্ময়, মনে আছে তো আমাদের স্বপ্নটার কথা, যেটা তুমি আমি দুজনে মিলে দেখেছিলাম? মনে আছে। আমাদের দুজনের একটা এনজিও হবে, সেখানে তুই আমি আমাদের দেশের গরিব মানুষের জন্য কিছু করব। আমি যেদিন বড় চাকরি পাবো সেদিন দেখিস আমাদের স্বপ্ন আমি পূরণ করবই। জানো তো, আমার খুব কষ্ট হয়। আমরা যখন না চাইতেও দিনে 4 বার খাবার পেয়ে যাই, সেখানে ওদের খাওয়া তো দূর, মাথার ওপর ছাদও নেই। ওদের কথা সরকার ভাবেও না। ছোটবেলা থেকে আমারও ইচ্ছে হয় অসহায় মানুষদের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর। যতই হোক জীবন আমাকে তার কিছুটা ঝলক দেখিয়েছে বা এখনো দেখাচ্ছে। টাকার অভাবে আমি ভালো কোচিং নিতে পারছি না, কোনো রকমে কম টাকায় একটা টিচারের কাছে ঘষে ঘষে পড়ে যাচ্ছি। দেশে বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান নেই, সেদিকে কিন্তু আমাদের রাজ্যের কর্তা নেত্রীদের নজর নেই। আর সবাই স্বার্থপর, নিজের কাজ হয়ে গেলে সব কেটে পড়ে। তোমাকেই এর জবাব দিতে হবে মৃন্ময়। আমি চাইলে বলতেই পারতাম যে আমি তো স্কুলে চাকরি করি, আমার বাবার তো টাকা কম নেই, তুমি বিয়ের পর আমার পয়সায় বসে খাবে। না, সেটা আমি বলবো না, কারণ আমি চাই এত দিন থেকে যারা তোমার মর্ম বোঝেনি তারা তোমার মর্ম বুঝুক। তুমি যদি সব কথার জবাব দিতে পারো, সেদিন একটা উদাহরণ স্থাপন হবে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও, ওদের কথায় ওদের মতো করে জবাব দাও। আমি চাই আমার হিরো তার জীবনের গল্পের হিরো হয়ে উঠুক। তোমার হিরো তখনই জিতবে যখন তার পাশে তার হিরোইনকে পাবে। আমি তোমার গল্পের শেষ পর্যন্ত যেতে চাই মৃন্ময়। তোমার মধ্যে একটা ভালো মানুষ লুকিয়ে আছে, আর 5টা লোকের আঘাতে সে বেরিয়ে আসতে ভয় পাচ্ছে। আমি তোমার মতোই মানুষ চেয়েছি। এই যে আমি তোমার হাত চাপটে ধরলাম, কোনো দিনও ছাড়বো না, তুমি দূরে ঠেলে দিলেও না। পাগলি একটা, পেঁচি তো পেঁচিই রয়ে গেলি, মানুষ আর হলি না। আমাদের জীবনটা একটা নাটকের মঞ্চ, যেখানে সবাই আসে চলেও যায়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ জেতে, কেউ বা হারে। সবাই খুবই অনিশ্চিত, কিন্তু এই সবের মাঝেও টিকে থাকে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কখনো ছেড়ে যায় না। নির্মম এই সময়ে একটা মানুষ বেঁচে থাকে তাকে দেওয়া কোনো কথার আশ্বাসে। দিনের পর দিন সে জীবিত থাকে। ভালোবাসা ফুরিয়ে গেলেও কথা ফুরোয় না, বেঁচে থাকে চলমান এই সময়ের স্তরে। এই কঠিন সময় যখন সবাই একে অপরকে ধাক্কা দিয়ে ওপরে উঠতে ব্যস্ত, তখন ওরা চায় পাশে থাকতে, এক হয়ে থাকতে, কারণ ওরা জানে এক সত্তার জয়ের নিশ্চিত। কিন্তু হায়, আমাদের এই স্বার্থপর নির্মম বাস্তব ওদের কি একসাথে থাকতেই দেবে না? প্রেমের ফাগুন যখন কলি হয়ে ফুটতে শুরু করেছে ওদের মাঝে, তখনই বাঁধ সাধল চিরাচরিত এই বাস্তব। মুহূর্তের মায়াজাল তখনই কেটে গেল ওদের।
মানে তিতাসের বাবা অর্থাৎ অমিয়বাবু তার কিছু লোকবল নিয়ে কংসাবতীর তীরে তাদের একাকিত্বের সময় ভেঙে দিলেন তার কর্কশ আওয়াজে। সেখানে তখন উপস্থিত হয়েছেন মৃন্ময়ের মা বাবা ও কৃষাণের বাবাও। এতক্ষণ ওরা স্বপ্নের জগতে ভেসে যাচ্ছিল, কিন্তু এখন কঠিন বাস্তব দেখেও একে অপরের হাত শক্ত করে ধরে আছে তিতাস ও মৃন্ময়। মামন, ওর হাতটা ছাড়। বাবা, বাবা তুমি এখানে? ভাগ্যিস কৃষাণ আমাকে পুরো ঘটনাটা জানালো, তা না হলে তো আমি বুঝতেই পারতাম না যে আপনার ছেলে আমার মেয়েকে প্রেমের জালে ফুসলিয়ে এত দূরে নিয়ে এসেছে। ছি শ্রীমন্তবাবু, ছি। আচ্ছা, আপনাদের টাকার এত দরকার পড়ল মশাই, হ্যাঁ, যে নিজের একমাত্র ছেলেকে আবার এইসব ব্যবসায় নামিয়েছেন? কাকু আপনি চুপ করুন, এটা আমার আর তিতাসের ব্যাপার। আমি আজকেও বলছি আপনারা আমাদের মাঝে আসবেন না। চুপ কর, তোকে আমার সেই দিনই পুলিশে দেওয়া উচিত ছিল। ট্রেনে নিয়ে যেত পাড়ার ভেতর দিয়ে, পুলিশের 18 ঘা পড়লে বেরিয়ে যেত ভালোবাসার কথা। তুই জানিস আমার ক্ষমতা কি? আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটা জেনেই নিশ্চয়ই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আপনার ক্ষমতার থেকে আমার ভালোবাসার ক্ষমতা অনেক বেশি কাকু। অভাব অনটনের সংসারে অভাবের মর্ম মৃন্ময়কে বুঝতে দেয়নি শ্রীমন্তবাবু। আর তিতাসের বাবা তার সম্মানের মাথা সবার সামনে হেঁট করে দিচ্ছে, তাও আবার তার একমাত্র ছেলের জন্য। মেনে নিতে পারেনি তিনি। ছেলেকে নিজের দিকে টেনে সপাটে দুটো থাপ্পড় কষালেন। রাগে ক্ষোভে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল তার। আক্রোশ ভরা গলায় ছেলেকে বললেন, এ জীবনে যতটা সম্মান নিয়ে বেঁচেছিলাম, এই ছেলের জন্য আজ সেটুকুও গেল। নিবেদিতা, তুমি বলতে না ও নাকি আমাদের মুখ উজ্জ্বল করবে? ছাই, সব ছাই করে দিয়েছে তোমার ছেলে। বাবা মায়ের বিশ্বাসের এই দাম দিলি? যেটুকু মান নিয়ে আমি ঠাকুর গড়তাম সেটাও মাটিতে মিশিয়ে দিলি। আপনার ছেলে এবার সব লিমিটই ভেঙে দিয়েছে, এবার যা স্টেপ নেবার সেটা আমি নেব। দাদা, ও ছেলে মানুষ, দয়া করবেন। ছেলে মানুষ নাকি? আসালেন মশাই, ভুলে গেলেন পাড়ার সবার সামনে আমি আপনার ছেলেকে থাপ্পড় মেরেছিলাম। আমার মেয়েকে স্পর্শ করেছে, আমি মেয়ের বাবা, আমি ওকে ছাড়ব না। আমার মেয়ের বিয়ে দেব আমি সব থেকে রিচ ফ্যামিলির কোনো এক ছেলের সাথে, আর সেটাও এই কয়েক মাসের মধ্যেই। তিতাস, তুই অন্য ছেলেকে বিয়ে করবি? আমাকে বিয়ে করবি না? হ্যাঁ, থামো। নিজের মূর্তিটা একবার দেখেছো? বেকার নিম্ন মধ্যবিত্ত ছেলে একটা, মাসে একটা আতরা ঠাকুর বিক্রিতে সংসার চলে। চাকরি বোঝো, আগে সরকারি চাকরি পাও, তারপর আমার দরবারে এসো। এই চল। মুখের উপর কালিমা লেপন করে সগর্বে মেয়ের হাত ধরে নিয়ে চললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমিয়বাবু। সেদিনই মৃন্ময় বুঝল টাকার জোর কতখানি। পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তার। এক নিমেষে তার কাছে গোটা জগৎটা অন্ধকার হয়ে গেল। তিতা শুধু একবার তার দিকে পেছন ফিরে চাইল। এক রাশ না পাওয়া ঘিরে আছে অসহায় তিতাসের চোখে। মৃন্ময়ও অসহায় হয়ে তাকিয়ে আছে তার দিকে। ওদের দেখা স্বপ্নগুলো কি তবে অধরাই থেকে গেল? বাড়ির পরিস্থিতি আরো জটিল হতে লাগলো। মৃন্ময়ের বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে ছেলের সাথে। ভেঙে পড়েছে মা। পাড়ার 10টা লোকের 10 মন্তব্যে জেরবার হয়ে যাচ্ছে মৃন্ময় ও তার পরিবার। অন্যদিকে তিতাসের বাবাও বন্ধ করে দিয়েছে তার ঘরের বাইরে পা রাখা। কেড়ে নিয়েছে তার ফোন। সেদিন নেমে এলো রাত। রাতের অন্ধকারটা যেন তার কাছে দুর্বিষহ মনে হতে লাগলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না সে। সকাল হলো। সকাল থেকেই আকাশে মেঘের গোমরা মুখ, বাইরের পরিবেশও উত্তপ্ত। আজ মৃন্ময়ের চাকরির পরীক্ষার রেজাল্ট। তার কাছে
এটাই শেষ সম্বল। মাকে প্রণাম করে সাইবার ক্যাফেতে রেজাল্ট দেখতে বেরিয়ে গেল সে। ফলাফলটা যদি ভালো করে তবে সে আজ অনেককে জবাব দিতে পারবে। দাদা, আমার রেজাল্টটা একটু দেখুন না। মৃন্ময় সাইবার ক্যাফের দাদাকে তার রোল নাম্বারটা বলল। সরি ভাই, রেজাল্ট ইজ কোয়ালিফাই। আকাশ থেকে পড়ল মৃন্ময়। বারবার চেক করতে লাগলো রেজাল্ট, কিন্তু লাভ হলো না। সে হেরে গেছে এবারও। বুক জুড়ে জমতে লাগলো পাথর। কোনো রকমে দোকান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিল সে। আজ সে সব হারিয়েছে, তার ভালোবাসা, সম্মান, সব কিছুই বাকি নেই হয়তো তার এই ফাঁকা জীবনে। পথের ধারে একটা পুকুরের ওপর গাছ থেকে সদ্য ঝরে যাওয়া একটা পাতা ভেসে রইল। আমাদের জীবনটা সত্যি একটা ঝরে যাওয়া পাতার মতোই, দাম না থাকলে অঝরেই ঝরে যেতে হয়। বেলা গড়াচ্ছে, পুকুর ধারে সেই গাছটার তলায় বসে আছে সে, পথহারা, ক্লান্ত, বিষণ্ণ, সর্বহারা এক পথিকের মতো। হঠাৎই ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে মায়ের ফোন। কলটা রিসিভ করে কথা বলার সাহস পেল না, বেজে বেজেই কেটে গেল ফোনটা। তারপর অনেক কষ্টে নরবরের শরীরটাকে অবলম্বন করে উঠে দাঁড়ালো সে। কোথাও যাওয়ার স্থান নেই, অন্তত মায়ের মুখ চেয়ে হলেও এক ঝুলি ব্যর্থতা নিয়ে বাড়ি ফিরল সে। কিরে, কি হলো? পাস তো? কিরে? না না, পারেনি। দেখছো না, মুখ নামিয়ে আছে। যত সব অপদার্থ। এই বলে শ্রীমন্তবাবু চলে গেলেন। মৃন্ময় মাথা তুলে তার মায়ের দিকে চোখ রেখে বলল, আমি পারিনি মা, আমি পারিনি। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। কান্নায় ভেঙে পড়ল সে। নিবেদিতা দেবী অনেক সামলে ছেলেকে নিয়ে ঘরে এলেন। মৃন্ময় তার মায়ের কোলে তার মাথাটা আলগা করে রাখল। ছেলেবেলায় তুমি গল্প করতে না, তোমার গল্পে আমি ছিলাম রাজকুমার। স্কুলের কালচারালে আমি প্রাইজ আনলে তুমি গর্ব করে বলতে আমার ছেলে রাজা হবে। কোথায় কোথায় আমি তো পরাজিত সৈনিকের মতো আমার জীবন যুদ্ধে হেরে গেলাম মা। তোমার ছেলে আজ সব হারিয়েছে। হ্যাঁ, সম্মান, ভালোবাসা, সব, এমনকি তিতাসকেও। ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন মা। আমি এখনো বলছি রে, তুই রাজাই হবি। জীবন তো একেই বলে, চড়াই উচ্চাইয়ের নামই তো জীবন। যে সয় সেই টিকে থাকে আর জয়ী হয়। তুই অত ভাবিস না বাবা, আবার পরীক্ষা দিবি পরের বছর। হাল ছাড়িস না বুকাই। তোর মায়ের দিকে চেয়ে, অন্তত তিতাসের দিকে চেয়ে তোকে লড়াই করতেই হবে। বেলা গড়িয়ে গেল। কালকের ঘটনার পর থেকে তিতাসের সাথে আর কথা হয়নি মৃন্ময়ের। তার উপর এবারেও পাশ করতে পারল না সে। ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ঘড়িতে তখন 12টা। সব স্বাভাবিকই ছিল। বেলা বাড়ার সাথে সাথেই কালকের ঘটনাটার আঁচ কিছুটা হলেও স্থিত হচ্ছিল। কিন্তু ছন্দ কাটল দরজায় কড়া নাড়ার প্রবল শব্দে। শ্রীমন্তবাবু গামছায় মাথা মুছতে মুছতে বেরিয়ে এলেন। নিবেদিতা দেবী দরজাটা খুলতেই অবাক হয়ে গেলেন দুজনেই। এ কি, পুলিশ কেন? কি হয়েছে? কাকে চাই? মৃন্ময় পাল আছেন, ওনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কে? কেন? কি কি করেছে আমার ছেলে? হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়েকে দিনের পর দিন উত্তপ্ত করার অভিযোগ আছে ওনার বিরুদ্ধে আমাদের কাছে। তাড়াতাড়ি ওনাকে ডেকে দিন। অফিসার, আমার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে। মেয়েটাও তো
ভালোবাসে আমার ছেলেকে। মৃন্ময় ঘর থেকে সব কথা শুনে বাইরে বেরিয়ে এলো। বাবা, ভেঙে পড়ো না তোমরা, এটা আমার কর্মফল। সমাজ আমাকে হারিয়ে দিয়েছে, আমার স্থান জেলেই হওয়া উচিত। চুপ কর, এতদিন ধরে তোকে মানুষ করেছি এই দৃশ্য দেখার জন্য। ওই ভদ্রলোকের এত সাহস আমার ছেলেকে পুলিশ দেওয়াবে? হ্যাঁ, আমিও মা, আমিও বলে দিচ্ছি, আমি তোকে যেতে দেব না। আমি ওকে যেতে দেব না। গলার স্বরটা খুব চেনা মৃন্ময়ের। মুখ তুলে দেখে তিতাস হাঁফাতে হাঁফাতে তাদের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। কাতর দৃষ্টিতে সে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। এই সময় তিতাসের উপস্থিতি সে একেবারেই আশা করেনি। এই দুঃসময়ে তিতাসকে দেখে ভরসার হাসি ফুটে উঠল মৃন্ময়ের মুখে। আমি জানি পুলিশ কাকু, আপনি আমার বাবার নির্দেশে ওকে নিয়ে যেতে এসেছেন। আমার বাবার অভিযোগ মিথ্যে ছিল কাকু। মৃন্ময় আমায় ভালোবাসে, আর আমার প্রেম আমার বাবা মেনে নিতে পারেননি বলেই উনি রাগ দেখিয়ে মৃন্ময় নামে অভিযোগ করেছেন। আপনি প্লিজ ওকে নিয়ে যাবেন না কাকু। কাকু, আপনি একবার ওর মা বাবার দিকে তাকিয়ে দেখুন তো। আপনি যদি ওনাদের ছেলেকে ওনাদেরই সামনে থেকে ধরে নিয়ে যান, ভাবুন তো ওনারা ভবিষ্যতে মুখ দেখাতে পারবে তো? আপনিও তো কোনো মা বাবারই সন্তান, সেই দৃষ্টিকোণ থেকে একবার অন্তত ভেবে দেখুন তো কাকু। যাই হোক, এবারের মতো মৃন্ময়ের মাথার ওপর থেকে বিপদের মেঘ কেটে গেল তিতাসের জন্য। পুলিশ তাদের ভুল বুঝতে পেরে চলে গেল। মৃন্ময়ের মা তিতাসের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি আমার ছেলেটাকে সারা জীবন এভাবেই আগলে রেখো মা। যে যাই বলুক, যত বাধাই আসুক তোমাদের মাঝে, আমার ছেলেকে ওর জীবন যুদ্ধে হেরে যেতে দিও না মা। কাকিমা, ওর লড়াই তো আমারও। ওর হেরে যাওয়া শুধু একা ওর নয়, আমারও হেরে যাওয়া। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম কাকিমা, আমি আরো একসাথে জিতব। কাকু, আজকে ও হেরে যায়নি। একটা পরীক্ষায় হেরে যাওয়াটা হেরে যাওয়া নয়, মানবিকতার পরীক্ষায় যেদিন ও জিততে পারবে সেদিন ওর জীবনের আসল জিত হবে। তিতাসের মাটির মতো নরম কথায় বাড়ির গম্ভীর পরিবেশ কিছুটা হলেও হালকা হলো। তিতাস এগিয়ে গিয়ে শ্রীমন্তবাবুর সামনে ঝুঁকে তাকে প্রণাম করল। কাকু, আপনি আমার বাবার মতো। জানি না যদি কপালে থাকে, যদি আমি আপনার ছেলের বউ হয়ে এ বাড়িতে আসি, তাহলে আমি সম্পর্কে আপনার বৌমা হব, আপনার মেয়ের মতো। ছোট মুখে একটা বড় কথা বলছি কাকু, ছেলে মেয়েদের জীবনের লড়াইয়ে বাবা মায়ের আশীর্বাদ অপরিহার্য। আপনার ছেলে আর আমাকে আশীর্বাদ করুন কাকু। কথা দিচ্ছি, আপনার ছেলে একদিন অনেক বড় হবে। তিতাসের কথাগুলো শুনে থমকে গেলেন শ্রীমন্তবাবু। আসলে তিনি আগে কখনো তিতাসের সাথে কথা বলেননি। তিতাসের এই যে সবাইকে আপন করে নেওয়ার ভালো গুণটাই হয়তো সবার মন ছুঁয়ে যায়। কাকিমা, আমার হাতে বেশি সময় নেই, আমি কাউকে কিচ্ছু না জানিয়ে এসেছি। মৃন্ময়ের সাথে কিছু সময় আমাকে কথা বলতে হবে। হ্যাঁ মা, যাও না, যাও, কথা বলো। তিতাস ডেসপারেটলি মৃন্ময়কে টেনে নিয়ে তার ঘরে নিয়ে গেল। তুই কাল থেকে ফোন। আমার বাবা আমার থেকে যোগাযোগ করার সমস্ত জিনিস সরিয়ে নিয়েছে, এখন এত সময় নেই কথা বলার। মৃন্ময়, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আজ সকালেই। বাবা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। মানে তোর বিয়ে? আমার কথাটা একবার শোন। তুই 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 বিয়ে করতে রাজি হয়ে গেলি? মাত্র দুদিনে আমি 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 সব হারালাম। আমার কাছে কিচ্ছু অবশিষ্ট নেই। তুই এতদিন তোর বাবার সব কথা শুনেছিস, পারবি এই কথাটাও না শুনে থাকতে? পারবি না রে, জানি জানি জানি। সব সব গল্পের এক উপসংহার। প্রেমিক যদি জীবনে সরকারি চাকরি না পায়, প্রেমিকার কাছে অপশান তো থাকবেই, তাই না?
মোটা অঙ্কের কোনো টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে নেওয়ার অপশন তো খোলা। তুমি আমাকে এই চিনলে? মৃন্ময়, কি হয়েছে তোমার? কেন এসব বলছো? তোমার মনে হয় আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? এত বছরের সম্পর্ক আমাদের, তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ, আমি জানি 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 আমি জানি আমি জানি তুই তোর বাবার কথা মতো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে নিবি। আমি 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 জানি, আমি সব জানি। আমি আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি। চলে যা, চলে যা, চলে যা। আমার পাশে কাউকে থাকতে হবে না। চলে যা, চলে যা, চলে যা। সবাই স্বার্থপর, সবাই 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 স্বার্থপর, সবাই 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 স্বার্থপর, সবাই। সত্যি তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি সত্যি হেরে গেছো, সত্যি হেরে গেছো তুমি। বিয়ে করব, আমার বাবার পছন্দ করা বড়লোক ছেলেকে বিয়ে করব আমি। চললাম। তবে আমি আবারও একটা কথা দিচ্ছি, তোমার জীবনের সব পদক্ষেপে ডাকলেই আমাকে পাশে পাবে। মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে মৃন্ময়। নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তার। তিতাসকে এসব বলার পর খুবই অনুশোচনায় ভুগছে সে। আসলে এত বছরের সম্পর্কের প্রথম ভুল বোঝাবুঝি। তার থেকেও বড় কথা, জীবনের সব থেকে কঠিন সময়ে তার কাছে যে মানুষটা ভরসার কাঁধ নিয়ে এসেছিল তাকে ভুল বুঝল সে। তিতাসের হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়াটা যেন মেনে নিতে পারেনি সে। এক রাশ মন খারাপ ঘিরে ধরেছে তাকে। হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই বাবার মুখোমুখি হয়। বুকাই, আমাকে একটু খুলে বল তো, তুই আমাদের আর কি কি দেখাতে বাকি রেখেছিস? সবই তো দেখালি। আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনাও আমি দেখলাম। বাড়িতে পুলিশ আসা, সম্মান তো গেছে, কিন্তু বেঁচে থাকার অধিকার আমি তোকে কেড়ে নিতে দেব না। ক্ষমা করিস আমাকে, আমি আর তোকে এ বাড়িতে থাকতে দিতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চুপ করো, থামো এবার। বুকাই, তুই ঘরে যা। নিবেদিতা, আমি মজা করছি না। আমি ওকে এ বাড়িতে আর থাকতে দিতে পারবো না। চলে যা তুই। আর যে তোর পাশে এসে দাঁড়ালো, যা, তার কাছেই যা। তোর থাকার জায়গার অভাব হবে না। মৃন্ময়ের বাবার কথার প্রত্যুত্তরে একটা স্পষ্ট কথার ধ্বনি ভেসে এলো বাইরের দরজা থেকে। মৃন্ময় দেখল একটা চেনা মুখ, তার স্কুলের প্রিয় স্যার কালী কিঙ্কর বাবু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওর থাকার জায়গার সত্যিই কোনো অভাব হবে না। একদিন আপনার এই ছেলে, যাকে আপনি আপনার সামাজিক মুখ রক্ষার ভয় বের করে দিচ্ছেন, এই সমাজের সবাই এই কুলাঙ্গার ছেলেকেই বরণ করে নেবে, আমি কথা দিলাম। আপনি কে? নমস্কার, আমি আপনার ছেলের প্রিয় শিক্ষক। স্কুলে থাকাকালীন জীবনের মূল্যবোধের নানা পাহাড় আপনার ছেলেকে শিখিয়েছি। আমি ইতিহাসের শিক্ষক কালী কিঙ্কর বর্মন। আমি প্রচুর বড় লোক, জানেন। আমার কাছে প্রচুর সম্পত্তি আছে। মৃন্ময়, তুই আমার কাছে থাকবি, আমার কাছে। আমার ওখানে থাকা খাওয়ার কোনো অভাব হবে না তোর। বেশ তো, আপনি যখন এতই বড় লোক, নিয়ে যান, নিয়ে যান ওকে। আমার ঘরেও থাকবে না। আজ থেকে আমার দরজা ওর জন্য বন্ধ। স্যার, আমি আপনাকে আগে কখনো দেখিনি, কিন্তু এটুকু বুঝেছি যে আপনি আমার ছেলেকে ঠিক চিনেছেন। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম। আপনি সেটা চিন্তা করবেন না। সময়ের কাঁটা কারোর জন্যই আটকে থাকে না। আমি প্রচুর বড় লোক, আমার কাছে অনেক অনেক সম্পত্তি। আপনার ছেলে সুখেই থাকবে। তাই নাকি? প্রচুর টাকা আপনার? না না না, টাকা না, টাকা না। টাকা জিনিসটাকে তো আমি ঘেন্না করি। ওই বস্তুটা প্রয়োজনের জন্য, আর তার বাইরে বেড়ে গেলে অর্থহীন। আমার কাছে রয়েছে শত শত মানুষের আশীর্বাদ, শুভকামনা আছে আমার সাথে। এর চেয়ে বড় সম্পত্তি আর কি বা হতে পারে, আপনি বলুন। এই বলে কালীকিঙ্কর বাবু মৃন্ময়কে সাথে নিয়ে বেরিয়ে এলেন। স্যার, আপনি এত কিছু? তোর কি মনে হয় বলতো? তোর স্যার কি মরে গেছে নাকি? হ্যাঁ,
ওরে তুই আমার প্রিয় ছাত্র ছিলি স্কুলে। আমি একটু আগেই তিতাসের সঙ্গে কথা বললাম। মাথাটা কি গেছে নাকি তোর? হ্যাঁ, আমি শেখাইনি তোকে? জীবনে শত শতবার বাধা আসবে, ওরে ঝড় তো আসবেই। সেই ঝড়ে যদি উড়ে গেলাম সবার মতো, তাহলে সবার সাথে আমার তফাৎটা কোথায়? হ্যাঁ, তুই তিতাসকে এতগুলো খারাপ কথা বলতে পারলি? মেয়েটার কথা একবারও ভাবলি না? তোর সাথে যে সেও লড়েছে, দেখলি না সেটা? আমি ঠিক রাখতে পারিনি স্যার নিজেকে। ওর বিয়ের কথাটা শুনে আমি 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 না কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি 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 কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি চিন্তা করিস না, আমি আছি তো। ওরে মানুষই মানুষের জন্য, বুঝলি? চল চল, তোকে আমার বাড়ি নিয়ে যাই, চল। এই বলে কালীকিঙ্কর বাবু মৃন্ময়কে নিয়ে গেলেন একটা বড় পাকা বাড়ির সামনে। বাড়ির বাইরের নেম প্লেটে লেখা আলোয় ভুবন ভরা। লেখাটা দেখেই চমকে গেল মৃন্ময়। তারপর স্যার তাকে দরজা ঠেলে ধরে নিয়ে গেলেন অন্দরমহলে। সেখানে গিয়ে মৃন্ময় যা দেখল, সেটা দেখার পর তার সব দুঃখ জ্বালা ভুলে গেল। সে দেখল অনেক লোক যে যার মতো হেসে গিয়ে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, আছে শুধু প্রাণ। ছোট্ট শিশুরা উঠানে বসে খেলছে, হাসছে। আহ, পরম তৃপ্তি খেলে গেল মৃন্ময়ের সারা মুখে। এরকমই একসময় একটা বাচ্চার বল গড়িয়ে এলো তার কাছে। মুগ্ধ হয়ে দেখছিল সে। তার ভ্রম কাটে একটা ছোট্ট বাচ্চার টানে। ও দাদা, বলটা একটু ধরিয়ে দাও না। মৃন্ময় হাঁটু গেড়ে পরম যত্নে বলটা তুলে সেই বাচ্চাটাকে ধরিয়ে দিল। বাচ্চাটা বলটা নিয়ে মৃন্ময়ের গলা জড়িয়ে চুমুখে আদরের সাথে মিষ্টি করে বলল, থ্যাংক ইউ দাদা, হি 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 হি। অবাক হয়ে গেল সে। কতদিন সে এরকম নিখাদ ভালোবাসা পায়নি। আজ এই নাম না জানা অচেনা শিশুটাই তাকে আদর করে কাছে টেনে নিল। মৃন্ময়ের উপস্থিতি দেখে সবাই এক হয়ে দাঁড়ালো। তাদেরই মধ্যে একজন বলে উঠল, মাস্টারদা, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি কে? ইনি আজ থেকে তোদের নতুন মাস্টারদা। যা, বন্ধুকে নিয়ে যা। সবাই মৃন্ময়কে পেয়ে খুব খুশি। তারই মাঝে মৃন্ময় তার স্যারকে জিজ্ঞেস করল, স্যার, আপনি আমাকে এটা কোথায় আনলেন? এ এক অন্য পৃথিবী, এ আমার পৃথিবী। চিরাচরিত অর্থলোভী সমাজ এদের আলাদা করে দিয়েছে। এরা কেউ ভিক্ষে করত, পথের ধারে বসে কাঁদত, কেউ বা আবার পাচার হয়ে এসেছে। এরা সবাই অসহায়, কেউ নেই এদের, কিন্তু এরাই এদের জন্য সব। আমি এরকমই একটা পৃথিবীর স্বপ্ন দেখি স্যার। আপনি এইটুকু সময় আমার জীবনটা পাল্টে দিলেন স্যার। এখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই। এটা তো আমার কাছে স্বর্গ স্যার। শোন বাবা, আজ থেকে এটাই তোর পরিবার। এই অভাগা মানুষগুলোর মাথার উপরের ছাদ হয়ে ওঠ মৃন্ময়। ও, তার মানে স্যার আপনি এখন আমাকে ভুলে গেছেন, তাই তো? হঠাৎ করে তিতাসের উপস্থিতি চমকে দেয় মৃন্ময়কে। তুই এখানে? তোমার সাথে আমার কোনো কথা নেই। ওরে বাবা, হয়েছে। শোন, আমার এখানে নো ঝামেলা, নো অশান্তি। মৃন্ময়, তিতাস আমার এখানে মাঝে মাঝেই আসে, আমার এই আত্মীয়দের সেবা করে। তবে হ্যাঁ, এখন থেকে তোরা দুজনে মিলে ওদের সেবা করবি। আর শোন একটা কথা, আমি কিন্তু আবারও বলছি, তোমাদের দুজনকে জীবনে প্রতিষ্ঠিত হও ঠিকই, তবে টাকার মোহে পড়ো না। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটাই ব্যাস, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর মৃন্ময়, তিতাসকে ভুল বুঝিস নে বাবা, ও তোর লাকি উইমেন। ও যতক্ষণ তোর সঙ্গে আছে তোর ভালো বই খারাপ হবে না। আচ্ছা, তোরা কথা বল,
আমি একটু আসছি। দেখলি, স্যারও বললেন তুই আমার লক্ষ্মী। কিরে, কথা বলবি না আমার সাথে? তুমি তো আমাকে পেঁচি ভাবো, তা তোমার এই পেঁচির বিয়েতে এসো কিন্তু। তিতাস, তুই সত্যি বিয়ে করে নিবি? পাগল নাকি? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি অনেক অনেক চেষ্টা করেছি বিয়ে আটকানোর, আর আটকে রাখবো। মৃন্ময়, তুমি শুধু একটা চাকরি জোগাড় করো, তারপর আমি তোমার কাছে চলে আসব। আমি আর তুমি একসাথে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। এভাবেই দিন কাটতে লাগলো। মৃন্ময় ধীরে ধীরে আলোয় ভুবন ভরার সবার প্রিয় হতে লাগলো। সেখানকার বাচ্চাদের পড়াতে লাগলো, সাথে নিজেও পড়াশোনা করতে লাগলো। সম্পূর্ণ অন্য একটা জগতে সে নিজেকে গড়ে তুলতে লাগলো। আর তার সাথেই তিতাসের উৎসাহে মৃন্ময় তার নিজের একটা ছোট্ট দল তৈরি করল, সবাইয়ের জন্য সবাই। এর কিছু সদস্যদের নিয়েই গড়ে উঠল এই দল। এই দল নিয়ে সে যেতে লাগলো স্টেশনে, বাস স্ট্যান্ডে। আসলে এই স্থানগুলোতে অনেক না খেতে পাওয়া মানুষেরা থাকেন। মৃন্ময় চেষ্টা করতে লাগলো তাদের উপকার করার। পথে বাধাও পাচ্ছে অনেক, কিন্তু তিতাসের অনুপ্রেরণায় সব বাধাকে ঝাঁপিয়ে দিল মৃন্ময়। কয়েক মাস পর একটা বড় বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত হলো সে। মাসে মাসে প্রায় 16,000 টাকা বেতন হিসেবে পেত সে। দিন কাটতে লাগলো ভালোই, কিন্তু দেখতে দেখতে তিতাসের বিয়ের দিন ঠিক হয়ে গেল। তিতাস, তুই চিন্তা করিস না। তুই শুধু একবার পালিয়ে আসিস বিয়ে থেকে, ব্যাস, তোকে আর ঘুরে তাকাতে হবে না। আমার বড্ড ভয় করছে মৃন্ময়। বাবা পুলিশি সক্রিয়তায় আমার বিয়ে দিচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই ভয় পাস না, আমাদের বিয়েটা হবে। হয়তো শঙ্খ উলুধ্বনি দিয়ে নয়, কিন্তু আমাদের মনের মতো করে আমাদের বিয়েটা হবে। তুই বিয়ের দিন দুপুরে যে করে হোক পালিয়ে আসবি, হ্যাঁ, যে করে হোক। আজ তিতাসের বিয়ে, চারিদিকে পুলিশ প্রোটেকশন, কিন্তু তারই মাঝে তিতাস ফুলের গাড়িতে লুকিয়ে বসে বেরিয়ে আসে মণ্ডপ থেকে। কেউ টের পায় না। বিয়ে থেকে পালিয়ে মৃন্ময়ের সাথে তিতাস এসে পৌঁছয় সেই কংসাবতীর তীরে। বছর পেরিয়ে আজ এসেছে বসন্ত। ওদের কথা দেওয়া সেই পলাশ গাছের তলায় মৃন্ময় ও তিতাস মুখোমুখি। আমাদের ভালোবাসার কথা রাখার দিন আজ। তিতাস, আমি তোর বাবার ইচ্ছে মতো বড় সরকারি চাকরি করিনি, কিন্তু তাতেও তুই আমাকে বিয়ে করবি তো? ভেবে দেখ, আমাদের পথ কিন্তু খুব কঠিন। হোক না কঠিন, তুমি তোমার সাথে আছো। আমি তো এরকমই একটা জীবন চেয়েছিলাম। আমাদের পথ এক হয়ে গেছে এই নদীর তীরে। আমরা দুজনেই আমাদের জীবনে জিতে গেছি কোথাও না কোথাও। আমি আমার বাবার কথা মতো পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করিনি, আর তুমিও তোমার বাবার কথা মতো সরকারি চাকরি করোনি। তাতে কি? এই যে মশাই, স্যারের কথাটা কি ভুলে গেলে? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থই পর্যাপ্ত। সংসার করার জন্য যেমন টাকাও দরকার, তেমন সুখও, বুঝলে? আজকে বড্ড সুন্দর লাগছে রে তোকে। হলুদ তাঁতের শাড়ি, কানে ঝুমকো দুল, খোলা চুল, হাতে আবার শাঁখা পলা। ভালো লাগছে তো আমাকে? পেঁচি লাগছে পুরো। একে অপরের হাত ধরে ভালোবাসার 7 পাক ঘুরল ওরা সেই পলাশ গাছকে সাক্ষী রেখে। কথা দিলাম, তোর কোনো অযত্ন আমি হতে দেব না। কথা দিচ্ছি, জীবনের সব যুদ্ধে তোমার পাশে থাকবো। ওদের প্রেমের প্রথম দিনটার মতোই আজও কংসাবতীর তীরে বইছে দক্ষিণা হাওয়া। সেই হাওয়ায় চুল উড়ছে তিতাসের। তার লজ্জা মিশ্রিত ম্লান মুখ তুলে মৃন্ময় তিতাসের স্মৃতিতে এঁকে দিল লাল সিঁদুর। চোখ বুঝল তিতাস, গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। স্মৃতির সিঁদুর নাকে কিছুটা লেগে যেন রাঙা বউ হয়ে উঠেছে তিতাস। কংসাবতীর তীর, এই তীরে কত ভালোবাসা, কত কথা দেওয়ার, কত স্মৃতি আছে তাদের। অবশেষে ওরা নিজেদের ভালোবাসায় জয়ী হল। কেটে গেল 5টা বছর। আজ মৃন্ময় আর তিতাস সুখে সংসার করছে আলোয় ভুবন ভরাতে।
সুখে আনন্দে ওখানকার মানুষগুলোর সাথে পরিবারের মতো হয়ে আছে ওরা। তবে এতেই থেমে নেই ওরা। নিজেদের চাকরির জমানো পয়সা দিয়ে মেদিনীপুর শহরের রাঙামাটিতে গড়ে তুলেছে গরিব অনাহার পীড়িত মানুষদের জন্য একটা সুন্দর আবাস। যত দিন গড়াতে লাগলো, ধীরে ধীরে সারা রাজ্যে প্রায় 35টির মতো সেবাশ্রম গড়ে তুলল ওরা। মৃন্ময় ও তিতাস হয়ে উঠল প্রায় 3 লক্ষ অসহায় না খেতে পাওয়া মানুষের ভগবান। তারা ক্রমেই পরিচিত হতে লাগলো দাদা বৌদি অ্যান্ড কোং নামে। কেটে গেল আরো 4টি বছর। আজ সরকারের তরফ থেকে পুরস্কৃত হবে মৃন্ময় ও তিতাস। আর 10টা নর্মাল জুটি এনারা নন, এনারা আজ হয়ে উঠেছেন গরিবের ভগবান। আজ রাজ্যের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, হাজার হাজার যুবক যুবতীদের স্বপ্নের নায়ক নায়িকা। তাদের এই জয়যাত্রা অব্যাহত, আর আজ তাই তাদেরই সম্মান জানানোর পালা। প্লিজ ওয়েলকাম দাদা বৌদি অ্যান্ড কোম্পানি, মৃন্ময় অ্যান্ড তিতাস। হাততালিতে ফেটে পড়ল সারা হল। আজ মৃন্ময় তিতাস হাতে হাত রেখে সব খারাপ দিন পেছনে ফেলে স্টেজে উঠে সম্মানিত হলো। জীবনের অধ্যায়টা অনেক বড়। আমরা অনেক ক্ষেত্রে যা ভাবি তা না হলে আমরা মনে করি আমরা হেরে গেছি, তাই কি? না, একেবারেই না। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে হাজারটা রাস্তা খুলে যায়। আসল রাস্তাটা আমাদেরকেই চিনতে হবে, হোক না সবার থেকে আলাদা। সবাই কথা শোনাচ্ছে, শোনাক। আমার লক্ষ্য যেন সৎ ও স্থির থাকে। শুধু একটা জিনিস দরকার, সঠিক জীবন সঙ্গী। আমার তিতাস আমার সেই জীবন সঙ্গী, যে হাজার হারেও আমার পাশে থেকেছে। যখন আমার জীবনের সব থেকে কঠিন সময় কেউ পাশে ছিল না, তিতাস ছিল আমার পাশে, আজও আছে। তিতাস, একদিন আমি তোকে পেঁচি বলে ডাকতাম না? তুই আমার জীবনের লক্ষ্মী পেঁচা, আমার লক্ষ্মী, আমার সৌভাগ্য। তোর মতো লক্ষ্মী পেঁচা যেন সবাই তার জীবনে পায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য। আজকের গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে তৃষা, সায়ন্তন, পূজা, অরিত্র, তনয়, সোমেন, কৃষ্ণেন্দু, সপ্তর্ষি, বাল্মীকি, নীল, দেবজিৎ ও সূর্য। শব্দগ্রহণে সূর্য, আবহে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।